আজকের ঘটনাগুলো প্রচারযোগ্য হলে যারা আমাকে শুনছেন সবাইকে আসসালামু আলাইকুম। প্রথমে ভেবেছিলাম আমার ঘটনাগুলো ভয়েস রেকর্ড করে পাঠাবো, কিন্তু আমার উচ্চারণজনিত সমস্যার কারণে সিদ্ধান্ত নেই আপনাকে ঘটনাগুলো লিখে পাঠাবো ইমেইলের মাধ্যমে। আমি আমার ঘটনাগুলো খাতায় লিখে ঘটনা আকারে সাজাই, এরপর আমি টাইপ করে লিখছি। জানি না কেমন হবে, ভুল ত্রুটির জন্য আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। শুরুতে বলে রাখা ভালো, আজকে আমার বলা ঘটনাগুলো আমার বাসাকে কেন্দ্র করে, আমার নিজের সাথে ঘটা ঘটনা। আজকে আমি 4টি ঘটনা শেয়ার করব। অনুরোধ করছি মন দিয়ে শুনবেন। কথা না বাড়িয়ে ঘটনা শুরু করছি। সময়টা 2013-র শেষ দিকে। আমি তখন 4র্থ শ্রেণীতে পড়ছি। আমার বাবা সরকারি চাকরি থাকার কারণে চট্টগ্রামের পতেঙ্গা অঞ্চলে বদলি হয়ে যান। বাবার অফিসের পাশেই বড় জায়গা নিয়ে নতুন একটি আবাসিক গড়ে ওঠে। তখন 4-5টি বিল্ডিং ছিল সেখানে। বিল্ডিংগুলোর অবস্থান ছিল খুবই খোলামেলা এবং একটি থেকে অন্যটির দূরত্ব ছিল প্রায় 40 থেকে 50 মিটার। আমরা একটি 6তলা বিল্ডিংয়ের 5ম তলায় উঠি এবং আমাদের সাথে বেশ কিছু পরিবারও ওঠে সেই বিল্ডিংয়ে। আমাদের বিল্ডিংটি ছিল প্রধান রাস্তা থেকে 50 মিটার দূরে, যদিও রাতের বেলা খুব নীরব থাকতো জায়গাটা। কিন্তু সেই রাস্তা দিয়ে হঠাৎ কোনো মালবাহী গাড়ি যখন ঝাঁকুনি খেত, সেই শব্দে আমার বুকটা কেঁপে উঠত। আমার সাথে প্রাকৃতিক বা অতি প্রাকৃতিক ঘটনা শুরু হয় 2016 সাল থেকে। তখন আমি প্রচুর ভৌতিক অনুষ্ঠান শুনতাম। রাতে ঘটনা শুনতে শুনতে ঘুমিয়ে যেতাম, তাই FM রেকর্ডার অন করে অনুষ্ঠানগুলো শুনতাম এবং পরবর্তী অংশগুলো পরবর্তীতে শুনে নিতাম। সেই সময় আমার রুমে আমার খালাতো ভাই থাকতো। সে একটা কোম্পানিতে জব করত। তাদের কোম্পানির জব বা কাজের ধরন এমন ছিল যে 7 দিন দিনে কাজ করতে হতো এবং পরবর্তী 7 দিন রাতে কাজ করতে হতো। তাই স্বাভাবিকভাবেই যখন ভাইয়ের রাতে কাজ থাকতো তখন আমাকে একাই ঘুমাতে হতো। আমাদের বাসায় 3টি বেডরুম, একটি ডাইনিং রুম, 2টি টয়লেট, 2টি বারান্দা এবং একটি রান্নাঘর। আব্বু আম্মুর রুম থেকে আমার রুম তখন বেশ খানিকটা দূরে। এবারে ঘটনায় প্রবেশ করছি। 2016 সালের মে মাসের কোনো একদিনের ঘটনা। আমি তখন 7ম শ্রেণীতে পড়ছি। আমার খালাতো ভাইয়ের সেদিন নাইট ডিউটি ছিল। আমার স্কুলের পড়া শেষ করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিল। ঘড়ি না দেখার কারণে সঠিক সময়টা আমি বলতে পারছি না। আমার এখনো রাতের খাবার খাওয়া হয়নি, কিন্তু মা বাবা ঘুমোচ্ছে, তাই আমার খাবার বেড়ে ডাইনিং রুমে বসে খাচ্ছিলাম। সেদিন ওই সময়টায় কেন যেন আমার খুব ভয় করছিল। চারিদিকে নীরব, নিস্তব্ধ, কোথাও কোনো আওয়াজ নেই। ঘড়ির কাঁটার টিকটিক শব্দ আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। আমি টেবিলের এক প্রান্তে বসে খাচ্ছিলাম। টেবিলের বিপরীত প্রান্তে সেই ভয়ঙ্কর নীরবতা ভেঙে একটা বিকট আওয়াজ আমার কানে আসে। মনে হলো একটা অদৃশ্য কোনো শক্তিশালী হাত আমার টেবিলের ওপর সজোরে আঘাত করছে। সাথে সাথে টেবিলের সমস্ত কিছু নড়ে উঠল। আমার পানির গ্লাসটা ঠাস করে পড়ে গেল টেবিলের ওপর। আমি ডাইনিং রুমে কাউকেই দেখতে পেলাম না, তাই আমার ভিতর শরীর মুহূর্তে কেঁপে উঠল। আমি এক দৌড়ে চলে যাই মা বাবার রুমে। আমার মনে হলো আমি কি ভুল শুনলাম, কিন্তু সেই বিকট ভয়ঙ্কর শব্দটা আমার মা বাবাও পেয়েছেন। এরপর আমি খাবার শেষ না করে মা বাবার রুমে এসে ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে সব কিছু স্বাভাবিক ছিল। খালাতো ভাই ডে শিফটে চলে আসলো, তাই 7 দিন রাতে ঘুমাতে কোনো অসুবিধা হলো না এবং ততদিনে আমার ভয় কেটে গিয়েছে। আমি ভাবলাম এ ধরনের কোনো ঘটনা হয়তো আমার সাথে আর হবে না। কিন্তু সত্যি কি তাই? না, এটা তো মাত্র শুরু। এবারে দ্বিতীয় ঘটনার মুখোমুখি আমি। এই ঘটনার কয়েক মাস পরেই ঘটে ঘটনাটি। সেই একই পরিবেশে তখন পড়া শেষ করতে করতে রাত হয়ে গিয়েছে অনেক। ঘড়িতে 1:10 ভাই অফিসে চলে গিয়েছে। মা বাবা ঘুমাচ্ছিলেন। সেদিনের সেই ঘটনা মনে পড়ে যায় আমার, তাই কিছুটা ভয় পাচ্ছিলাম। ভাবলাম আম্মুকে ডাকবো। আম্মুর রুমে যেতে হলে ডাইনিং রুম দিয়ে যেতে হয়, কিন্তু আমি ডাইনিং রুমে যেয়ে দেখি আম্মু। আবছা আলোতে যতটুকু দেখতে পেলাম, তিনি অন্ধকারের মধ্যে সাদা কাপড় পরে হালকা ঘোমটা দিয়ে মাথা নিচু করে বসে আছেন টেবিলের শেষ প্রান্তে। তখন কিছুটা স্বস্তি পাই, কিন্তু অদ্ভুত ব্যাপার, ডাইনিং রুমটাতে আসতেই আমার কাছে খুব ঠান্ডা লাগছিল। বারান্দা তো বন্ধ,
তাহলে রুমটা এত ঠান্ডা হলো কিভাবে? যাই হোক, খাবার ঠান্ডা হয়ে যাওয়াতে আম্মুকে বললাম, আম্মু, খাবারটা গরম করে দাও তো। আম্মু কোনো সাড়া দিল না। আমি আবারও আম্মুকে বললাম, খাবারটা গরম করে খাবারটা বেড়ে দাও, আমি টয়লেট থেকে আসছি। এখন একটা গোঙানির মতো আওয়াজ আমি শুনতে পাই। ভাবলাম তিনি হয়তো খাবার গরম করতে উঠেছেন। এরপর আমি টয়লেটে চলে যাই ফ্রেশ হওয়ার জন্য, এবং 7 থেকে 8 মিনিট পর টয়লেট থেকে বের হয়ে দেখি ডাইনিং রুমের লাইটটা এখনো অফ করা। অল্প আলোতে দেখি আমার আম্মু বসার জায়গা চেঞ্জ করে আমার পাশের চেয়ারে মাথা নিচু করে বসে আছে। এরপর আমি তাকে কিছু বলি না। আমি আমার রুমে চলে যাই এবং গামছা নিয়ে মুখ মুছতে মুছতে ডাইনিং রুমে লাইটের সুইচের কাছে যাই লাইট জ্বালানোর জন্য। লাইটের সুইচটি ছিল আমার আম্মু বসে থাকার ঠিক পেছনে। তাই আমি যখনই আম্মুর কাছাকাছি যাই তখনই আমার কাছে প্রচণ্ড ঠান্ডা অনুভূতি হয়। আমি বুঝতে পারছিলাম না এই ছোট্ট জায়গাটা এত ঠান্ডা হলো কিভাবে। তখন আমার গামছাটি আমার মুখে। তখন আমার ঠিক পেছনেই আমার আম্মু বসেছিল। আমি লাইট জ্বালাই। পরক্ষণে আমি পেছনে ফিরে দেখি ডাইনিং রুমে কারো কোনো অস্তিত্ব নেই। আম্মু তো বসেছিল এখানে, এত তাড়াতাড়ি কোথায় যাবে সে? আমি ভাবলাম হয়তো ঘুমোতে চলে গেছে, কিন্তু এতটা নিঃশব্দে কিভাবে যেতে পারে? হয়তো রান্নাঘরে চলে গেছে, কিন্তু রান্নাঘরে যেয়ে দেখি কেউ নেই। এরপর আব্বু আম্মুর রুমে যেয়ে দেখি দরজা লাগানো, কিন্তু এত তাড়াতাড়ি আম্মু দরজা লাগিয়ে ফেলল, কোনো শব্দই পেলাম না। হতে পারে আমি শুনতে পাইনি কোনো কারণে। আমি তখন পর্যন্ত ভয় পাচ্ছিলাম না। রুমটা এত ঠান্ডা হওয়ার বিষয়টা যদিও বুঝতে পারছিলাম না, তারপরও সব স্বাভাবিক লাগছিল আমার কাছে। এরপর আমি চেয়ারে বসি খাবার খাওয়ার জন্য এবং খাবারে হাত দেই। খাবারটি ছিল প্রচণ্ড রকমের ঠান্ডা। মনে হলো মাত্র ডিপ ফ্রিজ থেকে খাবারটি বের করে আমাকে দেয়া হয়েছে। আম্মু তো জানতো আমি এখনো রাতের খাবার খাইনি, তাহলে তিনি খাবার ফ্রিজে রাখলেন কেন? আমার তখন খুব রাগ হচ্ছিল আম্মুর ওপর। তারপর কোনো মতে অল্প কিছু খেয়ে শুয়ে পড়ি। পরদিন সকালে আম্মুকে কিছুটা বিরক্তির সুরেই বললাম, তোমাকে রাতে বললাম খাবার গরম করে দিতে, তা না করে তুমি ফ্রিজ থেকে খাবার বের করে দিয়েছো কেন? কিছুটা অবাক হয়ে আম্মু বলে, কি বলিস? কখন বলেছিস আমাকে? তখন আমি আম্মুকে রাতের ঘটনা বলি। এরপর আম্মুর উত্তর শুনে আমি হতভম্ব হয়ে যাই। আম্মু বলল, আমি তো কাল রাতে ঘুম থেকেই উঠিনি। ডাইনিং রুমে বসে থাকা তো দূরের কথা, আর আমি খাবার ফ্রিজেও রাখিনি, খাবার ঢাকা ছিল টেবিলে। আমি আম্মুর কথা বিশ্বাস করতে পারছিলাম না, তাই আবারও বললাম, মনে করে দেখো, রাতে সাদা জামা পরে তুমি চেয়ারে বসেছিলে। আম্মু বলল, পাগল হয়েছিস? আমার তো কোনো সাদা কাপড় নেই। আম্মুর কথা শুনে আমার ভয় দ্বিগুণ হলো। পরক্ষণে আম্মু জিজ্ঞেস করলো, কিরে, রাতে ভয় পেয়েছিস? আমি আমতামতা করে বললাম, আরে না, এমনি। মা বিষয়টা বুঝতে পারে এবং আব্বুকে বলে। আব্বু মসজিদ থেকে হুজুরকে ডেকে আনে আমাদের ঘরে। হুজুর আমাদের প্রত্যেক রুমের 4 দেয়ালে 4টি করে পেরেক লাগিয়ে দেয় এবং এভাবেই আমাদের ঘর বন্ধ করে দেয়। যেহেতু তখন আমার বোন আমার আম্মুর পেটে ছিল, তাই কোনো ধরনের রিস্ক নিতে চায়নি তারা। কিন্তু এখানে আমার অনেকগুলো প্রশ্ন। সেদিন রাতে যদি আম্মুর টেবিলে বসে না থাকে, আমি তাহলে কাকে বসে থাকতে দেখেছিলাম যে কিনা আম্মুর মতো? কেন দেখা দিয়েছিল সে আমাকে? আমার খাবার এত ঠান্ডাই বা হলো কিভাবে, বলতে পারবেন? এরপর অনেক দিন কেটে গেল। আমার বোনের বয়স 5 বছর। আমার খালাতো ভাই তখন বিয়ে করে অন্যত্র চলে গিয়েছে, সুতরাং আমাকে তখন একাই ঘুমাতে হতো। 2021 সালের শেষের দিকে আমাদের বাসার রং করার কাজ হচ্ছিল। হুজুর পেরেকগুলো লাগিয়েছিলেন স্কচ টেপ দিয়ে, দেয়ালে আটকানো ছিল। তো তখন পেরেকগুলো দেয়াল থেকে খুলে ফেলা হলো যাতে সুবিধা হয়। পরবর্তীতে পেরেকগুলো ফেলে দেয়া হয়। এরপর থেকে ছোট ছোট ঘটনা ঘটতে থাকে, যেমন কল থেকে একা একা পানি পড়া,
আমার পড়ার টেবিলের পাশে একটা বুক শেলফ ছিল, সেটা হঠাৎ করেই নড়ে উঠত এবং অনেকক্ষণ যাবৎ তা চলত। তবুও কেন যেন ভয় পেতাম না আমি। রাতে ঘুমোতে যাওয়ার আগে আমার পানি খাওয়ার বোতলের মুখ আটকে রাখলে সকালবেলায় বোতলের মুখ খোলা অবস্থায় থাকতো। আমার রুমে জানালার বা পাশে আমার পড়ার টেবিলে পড়ার সময় মনে হতো দুটি চোখ যেন জানালা দিয়ে আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। এই ঘটনাগুলো আমার সাথে এখনো ঘটে। এর পরের ঘটনা 2022-এর জানুয়ারি মাসে। সময়টা ছিল মাগরিবের আজানের পর। বাবা নামাজে চলে গিয়েছেন এবং মা বোনকে নিয়ে হাঁটতে বের হয়েছিলেন। তখন প্রায় অনেকটা অন্ধকার হয়ে গিয়েছিল। আমি সন্ধ্যার খাবার খেয়ে প্লেট ধোয়ার জন্য রান্নাঘরের বেসিনের কাছে যাই এবং প্লেট ধুতে থাকি। আবছা আলো ছিল, তাই লাইটটা অন করিনি। বোঝার সুবিধার্থে একটা কথা বলে রাখা ভালো। আমরা জানি মানুষ তার চোখের সাহায্যে মাথা না ঘুরিয়ে তার চারপাশে 210 ডিগ্রি পর্যন্ত দেখতে পায়। আমাদের চোখের ফোকাস কোনো একটি নির্দিষ্ট বিন্দুতে থাকলে সেই বিন্দুর চারিদিকে দৃশ্যগুলো স্পষ্ট না হলেও আমরা অনুমান করতে পারি সেখানে কি আছে। যেমন আপনি যদি সোজা সামনের দিকে তাকিয়ে থাকেন, তখন আপনার ডান বা বাম পাশে কোনো মানুষ দাঁড়িয়ে থাকলে যেমনটা দেখা যাবে, ঠিক তেমনি আমার ফোকাস যখন প্লেটের ওপর ছিল, আমি লক্ষ্য করি আমার কোমরের পাশে কিছু একটা রয়েছে। আমি মাথা না ঘুরিয়ে বোঝার চেষ্টা করলাম এটা আসলে কি হতে পারে। পরক্ষণে আমি স্পষ্ট বুঝতে পারলাম আমার কোমরের কাছে একটা বাচ্চার মাথা, যে আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে বলে মনে হলো। আমার কাছে কিছু একটা চাইছে সে। এমন একটা ভঙ্গিতে দাঁড়িয়েছিল যে আমার কাছ থেকে খাবার চাইছে। আমার চোখ তখন প্লেটের ওপরে ছিল। আমি বুঝতে পারছিলাম তার দিকে সরাসরি তাকালে হয়তো ভয় পেতে পারি, তাই আস্তে আস্তে মাথা সোজা রেখে পেছনের দিকে হাঁটছি। তখন রান্নাঘরের দরজার কাছে আসতেই প্লেটটি সেই বাচ্চার দিকে ছুঁড়ে দিয়ে ঘরের বাইরে সিঁড়ির উপরে গিয়ে বসি। এরপর আম্মু আসে, তখন একসাথে ঘরের ভেতরে ঢুকি। এই ঘটনা আমি তখন আম্মুকে শেয়ার করিনি, যেহেতু আমি সরাসরি কিছু দেখিনি, তাই ভাবলাম ভুল হতে পারে আমার। পরবর্তীতে আম্মুর সাথে রান্নাঘরে যাই এবং দেখি প্লেটটা মেঝেতে পড়ে আছে এবং সেখানে কেউ নেই। এটা আমার চোখের ভুল কিনা ব্যাপারটা বোঝার জন্য আমি আবারও একই জায়গায় যেয়ে দাঁড়াই বেসিনের সামনে। এরপর আমি দেখার এবং বোঝার চেষ্টা করি সেরকম কোনো দৃশ্য আমি আবারও দেখতে পাই কিনা, কিন্তু সেখানে আমার কোমরের পাশে বাচ্চার মাথা জাতীয় কিছু দেখতে বা বুঝতে পারছিলাম না। কিন্তু কিছুক্ষণ আগে তো আমি স্পষ্ট বুঝতে পারছিলাম বাচ্চাটা আমার দিকে তাকিয়েছিল এবং মনে হচ্ছিল কিছু একটা চাইছে আমার কাছ থেকে। পুরো বাসাটা আমি তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, কোথাও পেলাম না বাচ্চাটাকে। তবে কোথায় গেল সেই বাচ্চাটা? আমার বলা শেষ ঘটনা শুরু করছি। এই ঘটনাটি মারাত্মক রকমের ভয়ঙ্কর ছিল আমার জন্য। আমার খুব একটা বেশি নামাজ পড়া হতো না। তখন আব্বু ফজরের প্রত্যেক ওয়াক্তে আমাকে নামাজের জন্য ডেকে দিত। বাবার একটা অভ্যাস ছিল, বিশেষ করে ফজরের সময় আমাকে ততক্ষণ পর্যন্ত বাবা ডেকে যেত যতক্ষণ না আমি বাবার ডাকে সাড়া দেই। এখনও তার ব্যতিক্রম নেই। সময়টা 2022 সালের মাঝামাঝি। তখন আমার সামনে এইচএসসির টেস্ট পরীক্ষা, তাই টুকটাক নামাজ পড়া শুরু করেছি। রোজার ঈদের প্রায় 1 মাস পর কোনো একদিন আমি খুব স্বাভাবিকভাবে রাতে পড়াশোনা করে ঘুমিয়ে যাই। এরপর ঘুমের মধ্যে বাবার ডাক শুনতে পাই। বাবা আমাকে ডাকছেন নামাজের জন্য। আমি তখন চোখ খুলে ফেলি, কিন্তু অলসতার কারণে তখন বাবার ডাকে সাড়া দিলাম না। ভাবলাম বাবা তো আবার আমাকে ডেকে দেবেন, তখন না হয় ডাকে সাড়া দেব। তাই তার দ্বিতীয় ডাকের জন্য অপেক্ষা করতে থাকলাম। কিন্তু আশ্চর্যের বিষয়, বাবা আমাকে আর ডাকলেন না। সবকিছু নীরব, নিস্তব্ধ। এরপর আমি বিছানা থেকে মেঝেতে পা রাখি। তখনই হঠাৎ একটা তীব্র আতরের গন্ধ আমার নাকে আমি অনুভব করি। কোথা থেকে আসলো এই আতরের তীব্র গন্ধ? এটা কি বাবা দিয়েছে? নিজেকে প্রশ্ন করলাম। পরবর্তীতে উত্তর দিলাম, এই গন্ধের আতর বাবা তো কখনো ব্যবহার করতো না। যে আতর বাবা রমজান মাসে এনেছিল তা তো কিছুদিন আগেই শেষ হয়ে গিয়েছে। এরপর আমি আর কিছু না ভেবে অজু করতে যাই। বিছানা থেকে যত দূরে যাচ্ছি আতরের তীব্র গন্ধটা আস্তে আস্তে কমে যাচ্ছিল। এরপর অজু করে যেই আবার রুমে ঢুকেছি, গন্ধটা আবারও তীব্রভাবে পেতে শুরু করি। আমি আর পাত্তা দিলাম না এই ব্যাপারে। হতে পারে বাবা নতুন আতর দিয়েছেন। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ার জন্য জায়নামাজটা
মেঝেতে পাতি, আমার খাটের ডান দিকে জায়নামাজ বিছাই। আমার খাটটি ছিল নিচে ফাঁকা, অর্থাৎ খাটের নিচে কোনো জিনিস রাখা যেত এমন ধরনের খাট, এবং সহজেই তা বের করা যায়। তখন আমার খাটের নিচে কোনো জিনিসপত্রই ছিল না। আমি জায়নামাজে দাঁড়াই, প্রথম রাকাতের সূরা পাঠ করি এবং রুকু করে সিজদা দেই। সিজদায় তসবিহ পাঠ করার সময় আমি সেই তীব্র আতরের গন্ধটা আরও তীব্রভাবে পাচ্ছিলাম। আমার মনে হলো কাছাকাছি কোথাও কেউ আতরের ডিব্বা থেকে আতর মেঝেতে ঢেলে দিয়েছে। এরপর আমি সিজদা থেকে উঠি এবং দ্বিতীয় সিজদা দেই। ঠিক তখনই একটা অস্বাভাবিক জিনিস আমি খেয়াল করি। বোঝার সুবিধার্থে বলছি, আমরা জানি সিজদা দিলে আমাদের ডান বা বাম পাশ দিয়ে কোনো মানুষ বা কোনো বস্তু থাকলে আমরা বুঝতে পারি আমাদের পাশে কেউ একজন আছে। ঠিক তেমনি সিজদার সময় আমি আমার বাম পাশে অর্থাৎ খাটের নিচে কিছু একটার চলাচল বা মুভমেন্ট লক্ষ্য করি। তখন আমার রুমে ডিম লাইট অন করা ছিল, তাই আবছা আলোতে যতটুকু দেখা যাচ্ছে তা হলো সাদা বস্তু জাতীয় কিছু একটা হবে। এরপর সিজদা থেকে উঠি এবং দ্বিতীয় রাকাতের সিজদার সময় আমার চোখ বাঁ দিকে ঘুরিয়ে বোঝার চেষ্টা করি সেখানে আসলে কি আছে। আমি বুঝতে পারি যে একটা লম্বা সাদা আকারের বস্তা জাতীয় কিছু আমার খাটের নিচে লম্বালম্বিভাবে শোয়ানো। আমার কৌতূহল তখন আরো বেড়ে গেল। খাটের নিচে আসলেই কি আছে দেখার তীব্র ইচ্ছা জাগলো। আমি তাই কোনো মতে নামাজ শেষ করে বসা অবস্থায় মাথাটি বাঁ দিকে ঘুরিয়ে আস্তে আস্তে নিচের দিকে ঝোঁকাই। এরপর আমি যা দেখি তা অনেকেই বিশ্বাস করবেন না। আমি এমন একটা দৃশ্য দেখলাম যা মুহূর্তেই আমার গায়ের লোমগুলোকে দাঁড় করিয়ে দিল। গা শিউরে উঠছিল আমার। খাটের নিচ থেকে কোথা থেকে যেন সরু আলো এসে পড়েছে। সেই আলোতেই দেখলাম সাদা কাফনে মোড়ানো একটা লাশ লম্বা করে শোয়ানো আছে আমার খাটের নিচে। কাফনের এক টুকরো কাপড় বাতাসে উড়ছে, যা প্রথম সিজদার সময় আমি মুভমেন্ট হিসেবে বুঝতে পেরেছিলাম। এই দৃশ্য দেখে আমার মাথা আমি আর ওঠাতে পারছিলাম না। শরীর ভারী হয়ে আসছিল। প্রচণ্ড জোরে চিৎকার করতে চাইছি, কিন্তু কেন যেন পারছি না। সেই লাশের শরীর থেকে আতরের গন্ধ আসছিল। মনে হলো সেই আতরের গন্ধ আমাকে মাতাল করে দিচ্ছে। আমি বসা থেকে উঠতে পারছিলাম না। মনে হলো কেউ যেন প্রচণ্ড শক্তি দিয়ে আমার শরীরটাকে নিচের দিকে চেপে ধরে রেখেছে। শরীর দিয়ে গড়গড় করে ঘাম পড়তে থাকলো। পুরো শরীর ঘামে ভিজে একাকার হয়ে গেল। আমি মনে মনে আল্লাহর নাম বলতে বলতে এক লাফ দিয়ে মশারি ছেড়ে বিছানায় উঠে পড়ি এবং জোরে জোরে সূরা পড়তে থাকি, কিন্তু আমার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। আমার মোবাইল হাতে নিয়ে আমি দেখলাম রাত 2:33। ফজরের ওয়াক্ত এখনো হয়নি। তাহলে কে আমাকে ডাকলো? আমি মোবাইল ইউটিউব থেকে আয়াতুল কুরসি প্লে করলাম। আমার খাটের নিচে একটা লাশ শুয়ে আছে। কি আনলো এই লাশ? কার লাশ এটা? সত্যিই কি লাশ নাকি অন্য কিছু? আমি কি ভুল দেখলাম? আমি কি এখনো সেই লাশের ওপরেই শুয়ে আছি? লাশটা কি আমার খাটের নিচে আছে এখনো? ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। এর কিছুক্ষণ পর বাবার ডাকে আমার ঘুম ভাঙে। আমি আবারও ভয় পেয়ে যাই যে এখন আমাকে ডাকছে সে কি সত্যিই বাবা? আমি সাড়া দিলাম না। পরবর্তীতে বাবা আবারও আমাকে ডাকে এবং আমি সেই আতরের গন্ধটা আর পাচ্ছিলাম না। এরপর বাবা আমার রুমে প্রবেশ করে এবং পুনরায় আমাকে ডাকে। আমি বুঝতে পারি তিনি আমার বাবা। তখন আমি তার ডাকে সাড়া দেই। এরপর বাবাকে বলি, তুমি যাও, আমার ভালো লাগছে না। বাবা চলে গেল। এরপর আমি ঘুমিয়ে পড়ি। সকালবেলা খাটের নিচটা দেখার সাহস হয়ে ওঠেনি আমার। তাই বোনকে বললাম, দেখতো খাটের নিচে কোনো বস্তা জাতীয় কিছু আছে কিনা। সে বলল, না ভাইয়া, কিছু নেই। পরবর্তীতে আমি নিজে দেখলাম কিছুই ছিল না সেখানে। এই ঘটনা আমি কাউকে জানাইনি এবং এই প্রথম আমি কোথাও এটা শেয়ার করছি। এখানে অনেকগুলো প্রশ্ন। ফজর হওয়ার আগে কে আমাকে বাবার কণ্ঠে ডেকেছিল, যেটা আমি স্পষ্ট শুনতে পেয়েছিলাম? আতরের গন্ধটা কেন পাচ্ছিলাম? আর সেই সাদা কাপড়ে মোড়ানো লাশ আমার খাটের নিচে কিভাবে এলো? এসবের উত্তর আমার জানা নেই। আমি সবাইকে বলতে চাই, রাতে ঘুমাতে যাবার আগে নিজের খাটের নিচে ও আশেপাশে একটু দেখে নেবেন। হয়তো হতে পারে আমার মতো আপনিও দেখলেন একটা সাদা কাপড়ে মোড়ানো লাশ। হতে পারে আপনার খাটের ঠিক নিচেই সেই লাশটা রয়েছে এবং আপনি এখন সেই লাশের উপরে শুয়ে আমাকে শুনছেন। একবার চেক করে দেখুন।
আছে নাকি ভয়ঙ্কর লাশটা যেমনটা আমি দেখেছি? আজ এতটুকুতেই থামতে হচ্ছে। আমার আরও ঘটনা আছে, এবং এই ঘটনাগুলো শুধুমাত্র আমার সাথেই ঘটেছে, আমার পরিবারের কারো সাথে ঘটেনি। সম্ভাব্য কারণ আমি খুঁজে পেয়েছি, তা আমি পরবর্তী ঘটনার সাথে আপনাকে পাঠাবো।